আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। কথা হলো, দীর্ঘদিন ক্ষমতা থাকলে দোষ বের করা খুব সহজ হয়ে যায়। সেটা আমরা এরশাদের সময় দেখেছি, মাত্র 9 বছর কাজ হয়ে গেছে। আইয়ুব খান 10 বছর। অনেক উন্নয়ন করেছেন, অনেক ঢাক ঢোল পিটিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হয় নাই। এবং এর আগে বিএনপির সময়ে দেখা গেল সব কিছু ঠিক আছে, 25 বছরের মধ্যে ক্ষমতা থেকে কে সরায়, এরকম একটা কথাবার্তা চালু করেছিল বিএনপি। তো যাই হোক, 17 জন 18 জন ডিগায়া মইনি আহমেদকে সেনাপ্রধান করা হয়েছিল। দেখা গেল বেগম খালেদা জিয়াকে ক্ষমতার থেকে বের করার জন্য ওনার ভূমিকাটাই মুখ্য ছিল। তো একনায়ক শেখ হাসিনা এই কথাটা মনে রাখেন নাই, মনে করছেন সব ঠিক আছে। ওরকম কি ম্যাডাম খালেদা জিও মনে করছিলেন সব তো আমার ঠিক আছে। আর লুটপাটের যে কাহিনী, এটা তো সবারই জানা, এটা বলার কিছু নাই। আর বিএনপি স্বাভাবিকভাবে আন্দোলনে ছিল, আর আন্দোলনে থাকার ফলে এবং তাদের যে বিএনপির সময়কার যে দুর্নীতি, সেই দুর্নীতি করা টাকা পয়সা দিয়া তারা কি করেছে। কিন্তু আমলা শ্রেণী তারা যাওয়ার পরে শেখ হাসিনা একজনও পরিবর্তন করে নাই, বরং এই আমলারা তাদেরকে শিখাই দিছে যে কিভাবে ওই বিএনপির মতো টাকা পয়সা বানানো যায়। তার মানে এই না যে যারা কি বলে শাসক ছিল তারা ধোয়া তুলসী পাতা। তারা বিভিন্ন কায়দায় এই তিনটি ইলেকশনকে ধোকা দিছে জনগণকে, কখনো বিনা ভোট, রাতের ভোট, আর একটা ডিক্লারেশনের ভোট, এগুলো তো হয়েছেই। যার জন্য মানুষ সারা বাংলায় ছিল ক্ষিপ্ত, সারা বাংলাদেশের মানুষ ছিল ক্ষিপ্ত। আর অন্তত বিগত 2 বছর যাবৎ একটি সম্ভবত আন্তর্জাতিক চক্রান্তই হবে, নাহলে ফাইন্যান্স কে করলো, এখানে টাকা পয়সার ব্যাপার আছে। কিন্তু বিএনপি যদি ফাইন্যান্স করতো তাহলে অনেক আগেই মার কাট অবস্থায় চলে যেত। কিন্তু না, সেখান থেকে হয় নাই, বিএনপির কাছ থেকে হয় নাই। এবং বিএনপির আন্দোলনেও ঠিক যে স্ট্রাইকিং ভাবে যে আক্রমণটা, সেটাও হয় নাই। কিন্তু বাংলার জনগণ এই 36 জুলাই আন্দোলনে এই একনায়কতন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছে। যে গুটি কয়েক লোক, অনেকে তো মাফিয়া বলে, গুটি কয়েক লোক, তারা যা বলবে সেভাবে বাংলাদেশটা চলবে। যেইখানে মানুষ আত্মহত্যের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়েছে। এই কথা প্রসঙ্গে আর একটা কথা চলে আসে। একটা সময় ছিল যে -2, মানে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করে দেওয়া হবে। তা হাসিনা করেছে কি, এই একনায়ক শেখ হাসিনা প্রায় তারা ধরে নিয়েছিল আমার -1 হয়ে গেছে, মানে খালেদা জিয়া বা বিএনপি মাইনাস। এখন যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আসছে বা ক্ষমতাটা পরিবর্তন করতে চাইছে, পারছে, তারা এখন ওইটাকে রাখতে চাচ্ছে এবং হাসিনার এটাকে রাখতে চাচ্ছে। এবং দীর্ঘ আমার যতটুকু মানে স্টাডি বা আমার যতটুক ইউটিউব ফেসবুকের ঘাটাঘাটির ফলে যে জিনিসগুলো দেখা গেছে, যে এই শেখ হাসিনার সরকারকে উচ্ছেদের জন্য দেশে বিদেশে ইউটিউব ফেসবুক থেকে শুরু করে নানানভাবে মানুষ কাজ করে চলেছে। যে জার্মানিতে তো কমপক্ষে 1 জন বা 2 জন, বাংলাদেশে 5-6 জন, এবং এরা অনেক কিছুই প্রোপাগান্ডা বা মিথ্যা। কিন্তু শেখ হাসিনার সময়ের যে 3টা ইলেকশন, এটা কোনোটাতে মিথ্যা না। এখন বাংলাদেশের মতো অর্থনীতিতে যদি বলে দেয় প্রোপাগান্ডার মাধ্যমে যে $200 বিলিয়ন বা $600 বিলিয়ন
পাচার হয়ে গেছে গা, চুরি হয়ে গেছে গা, এটা একটা মানে ভণ্ডামি বা মিস নিউজ না হোক, কিন্তু তারা টাকা পাচার করছে, তারা দেশের অর্থনীতি খারাপ করছে, এইটাই সত্য কথা। কত মিলিয়ন করছে বা কত বিলিয়ন করছে এটা কোনো ম্যাটার করে না। এখন তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে বিভিন্ন জিনিস ছাড়ায়। দেখলাম যে এটা নাকি আগেই করা ছিল, ওই চ্যানেল আই জিল্লুর রহমান উনি সাক্ষী সাবুদ নিয়ে একেবারে অডিও ভিডিওর মাধ্যমে নিয়ে আসলেন খুনি রশিদকে, এবং রশিদ যাই হোক জেনারেল জিয়াউর রহমানকে একটা খেলনার পুতুলের মতো বানায় ফেললেন। জিয়াউর রহমান যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই রাজাকার বাহিনী হত্যা করে, এই রাজাকার বাহিনী যখন হত্যা করে, তখন জিয়াউর রহমান যদি তাদের ইয়ের মধ্যে থাকে, প্ল্যানের মধ্যে থাকে, তাহলে জিয়াউর রহমান উইল টুক দ্য পাওয়ার। সেখানে তো ওই ফারুক রশিদরা যায় মোস্তাকের পাশে যায় বসে থাকতো না। আবার মোস্তাকে কি করলো, মোস্তাক কিন্তু এই যুদ্ধ চলাকালীন সময়, মানে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে আবার ওই কনফেডারেশন করার জন্য নানান কাহিনী সে করেছে, যেটা আমাদের যে সমস্ত মুক্তিযুদ্ধের লিডাররা আছেন, অস্থায়ী সরকাররা ছিলেন, তারা তার কথা কর্ণপাত করেন নাই এবং তাকে একপাশে করেন। কিন্তু বঙ্গবন্ধু যখন 9 মাস বা 10 মাস পরে পাকিস্তান থেকে আসার পরে এই জিনিসগুলো উনি গুরুত্ব দেন নাই বা খেয়াল করেন নাই, যার জন্য হয়েছে কি যে তিনি মোস্তাককে কাছে নিলেন, আর মোস্তাক তার গালে চুমা দিয়ে এত কাছেই গেল যে সে তার লোকজন দিয়ে বঙ্গবন্ধুর পুরা ফ্যামিলিকে হত্যা করাইল। বঙ্গবন্ধুর পুরা ফ্যামিলিকে তারা সে এই কাজটা করাইলো। তো করাইলে স্বাভাবিকভাবে ওই সময় যেহেতু সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ, এবং এই মোস্তাকের যে চর, এরা চর মানে এই খুনি রশিদ, ফারুক, হালিম, ডালিম, এরা আশেপাশে থাকার কারণে তারাও অল্টারনেট কাউকে না পায়া, এবং কি বলে ওটাকে, জেনারেল ওসমানী সাহেবও গেছিলেন মোস্তাকের ওইখানে। যাই হোক, কিন্তু আলটিমেটলি তাকেও খুব একটা পাত্তা দিল না খুনি মোস্তাক গংরা। এবং জিয়াউর রহমানের ব্যাপারে এই খুনি রশিদ যেটা স্টেটমেন্ট দিল, সেটা হলো এই যে জিয়াউর রহমান জিজ্ঞেস করতেছে, তোমরা আমারে কবে বানাইবা সেনাপ্রধান বা আমার চাকরিটা রাইখো, এই ধরনের কথাবার্তা সে বলছে। তার মানে যে সে যদি লিডিং এ থাকে, তাহলে এই জুনিয়র অফিসাররা তো তার সামনে স্যালুট দিয়ে দিতে পাতলা পায়খানা করে দেওয়ার কথা। কাজে এই যে একটি গল্প ফাঁদা হয়েছে জিয়াউর রহমান সম্বন্ধে, এইটা যদি জিয়াউর রহমান জড়িত থাকতো তাহলে কি হতো, তাহলে সে এই যে যত ক্ষুদ্র সময় তিনি ছিলেন রাষ্ট্রপতি হিসেবে, কোনো আচরণগতভাবে ওনার মুখ দিয়ে কথা চলে আসতো যে কই শেখ মুজিবুর রহমান কই, বা এই ধরনের একটা কিছু কয়ে ফেলাইতো সে। কিন্তু কখনো তিনি গুণাক্ষারেও শেখ মুজিব সম্বন্ধে একটি বাজে কথা, বাজে মন্তব্য বা তার প্রসঙ্গ টানেন নাই। এর অর্থ বোঝাই যায় যে তিনি মেনে নিয়েছিলেন এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, কিন্তু তার মানে উনি এটা সাপোর্ট করতেন, উনি এটার সাথে ছিলেন, সাথী ভাই ছিলেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আর একটি ন্যারেটিভ দাঁড় করাই দিল। এবং আওয়ামী লীগ করছে কি, এই দুষ্ট লোক আর একটা মেজর ডালিম, এই বদমাইশটাকে, এই খুনিটাকে একটা এরা ন্যারেটিভ তো দিতেই ছিল আগে, যে হ্যাঁ জিয়াউর রহমান হ্যাঁ ছিল, বলছে, এই বলছে, ওই বলছে, এই সমস্ত কথাবার্তা বলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা বিশাল ফাটল তারা তৈরি করে রাখছে সব সময়। এই যে খুনি, এদের কথা যারা শুনেন বা যারা শোনান, তারা সবাই খুনির দলে এই কারণে,
কারণ সে তো ভালো মানুষ না, সে কখন সত্য বলবে কখন মিথ্যা বলবে এর তো ঠিক নাই। এ তো খুনির কথাবার্তাকে দেখা যায় প্রচুর। হ্যাঁ আমি জানি, আপনি দুটো ভালো কথা বলেন, আপনি একটা ইউটিউব ফেসবুকে কেউ শুনবে না। আপনি খারাপ ভাবে বলবেন, ভণ্ডামি করে বলবেন, মানে আল্লাহ যে বলছে না যে তোমরা ইয়ে করো না, বদনাম করো না, গীবত করো না, ওইগুলো বেশি শুনে মানুষ, এবং হুজুররা আরো বেশি শুনে। হুজুররা তওবা আস্তাগফিরুল্লাহ, রাগ হইেন না, হুজুররা সব সময় এই বাজে কথা বেশি শুনে, বলেও বেশি। আমার নবী সম্বন্ধে বলে, অন্যান্য নবী সম্বন্ধে বলে। এই কারা বলে? সাধারণ পাবলিক কিন্তু বলে না, বলবে এই হুজুরের গোষ্ঠী হুজুর। যাই হোক, তাহলে ঘটনা হইল এখন আবার ন্যারেটিভ একটা নিয়ে আসছে যে বিএনপিকে যেন মানুষ বা বিএনপির যে প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন জিয়াউর রহমানকে যাতে খারাপ চোখে দেখে, তখন কি করছে, এই যে মনে অন্তরে যারা আজকে 54 বছর পরেও যারা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের যে শক্তিতে বিশ্বাস করে না, বাংলাদেশের অর্জনকে বিশ্বাস করে না, তারা নানান কাহিনী তৈরি করতেছে। তারা এখন আবার ডালিমের, এই খুনি ডালিমের কেচ্চা কাহিনী আবার ছেড়ে দিছে, ইন্টারভিউ ছেড়ে দিছে যে আবার আওয়ামী লীগ আর বিএনপির দূরত্বটা বাড়ুক। কারণ এই 16 বছর ধরে তো আওয়ামী লীগ বিএনপিকে মোটেও ছাড় দেয় নাই, বরং এই ইলেকশন করতে পারবি না, এই করতে পারবি না, ওই করতে পারবি না, পুরো ধাওয়ার উপরে রাখছে। এখন যাই হোক, আওয়ামী লীগ তো আউট, এখন বিএনপিকে এমন একটা ক্যারেক্টার দাঁড় করাইতেছে, বা প্রাক্তন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এমন একটা ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করতেছেন যে যাতে জনগণ বিএনপির উপর ক্ষিপ্ত হয়। মানে বিএনপিকে মাইনাস করার জন্য একটা গ্রুপ সক্রিয় আছে। তাদের প্রথম যে টার্গেটটা ছিল শেখ হাসিনাকে আউট করে দেওয়া, সেটা তারা করে দিছে। এখন তারা দ্বিতীয় পর্যায়ের কাজটা শুরু করছে। কাজে বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে, জনগণ আছেন, যারা বাংলাদেশকে রিয়েলি ভালোবাসেন, বাংলাদেশের উন্নতি কামনা করেন, তারা কি করবেন? তারা অবশ্যই এই দিকগুলা খেয়াল করবেন যে খলনায়কই থাকে। একটা চোরের কথা তো বিশ্বাস করার দরকার নাই, কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশের মানুষ লাইক বলেন, হা বলেন, জি বলেন, এইগুলো খুবই ভালোবাসে। তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে বের হয়ে আসে যে আপনি খারাপের দলে না ভালোর দলে। দেখা যায় যে কি লক্ষ ভিউ হয়েছে না কোটি ভিউ হয়ে গেছে এই এক রশিদের সাক্ষাৎকার নিচে একজন, হ্যাঁ, এই সাক্ষাৎকার নেওয়ার কারণে। কারণ ওই যে দুষ্টু বা মনে করেন যেটা বাতিল, তার প্রতি খেয়াল বেশি। কিন্তু আল্লাহ নিয়ম কারণে কিছু মানবেন আশা করি। আল্লাহ বলছে যে গীবত থেকে দূরে থাকো, গীবত থেকে দূরে থাকো, গীবত থেকে দূরে থাকো। এই কাজটি অনেক বিশাল বিশাল দামি দামি মাওলানারাও করে যাইতেছে। সে যাই হোক, বাংলাদেশের সকল মানুষের বোঝার সক্ষমতা হোক। আমাদের ছোট্ট একটু দেশ, পাশে বিরাট বিরাট দুইটি দুষ্ট প্রতিবেশী আছে যারা সারাক্ষণেই আমাদেরকে একটু খোঁচাইতে থাকে। আমাদের যে মেইন স্রোত, আমাদের যে 30 লাখ শহীদের বিনিময়ে যে রাষ্ট্র, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে রাষ্ট্র, যে সকল মুক্তিযোদ্ধারা এতদিন স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন বা বেঁচে আছেন, এবং যেই কষ্ট করে যারা সেই ইন্ডিয়ার মতো জায়গায় যে থেকেছেন 9 মাস, বা দেশে থেকেছেন 9 মাস, অনেক কষ্ট। সে কষ্ট যারা দেখে নাই তারা এটা বুঝবে না। আপনারা যারা দেখেছেন তারা আমাদের পরবর্তী জেনারেশন একটু জানাবেন যে কত কষ্টের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের সকল মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন,
আসসালামু আলাইকুম।